নমস্কার, আমি অরিজিৎ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওতে আজকের গল্প কিন্তু সত্যি অনুষ্ঠানে। আজকে আপনাদের শোনাব শ্রী অবনীশ কুমার লাহার রচিত কাহিনী কালো বেজ। কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস অবিশ্বাসে দোলাচলে বিশ্ব সর্বদাই দোদুল্যমান। আমরা সেই ঘটনাক্রমের একটা ক্ষুদ্র অংশ মাত্র। আমার জীবনের সেই রকম একটি সত্যি না থাক, সত্য মিথ্যা না হয় আপনারাই বিচার করবেন। যাক, তবে ঘটনায় আসি। আমি তখন দেখেছেন, আমি খেয়ে তাই তো বলা হয়নি। নমস্কার, আমি হলাম অবনীশ কুমার লাহা। একসময় ভারত সরকারের মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সে উচ্চপদস্থ কর্মী ছিলাম। বর্তমানে অবসর নিয়ে একা থাকি এই সোনারপুরের 2 কামরার ফ্ল্যাটে। বিয়ে থা করিনি, ইচ্ছেও ছিল না কখনো। সারা জীবন কেটে গেছে দেশের বিভিন্ন আদিবাসী গ্রাম ঘুরে, সেন্সাস গুনে গুনে। আহা, কি রঙিন সেসব অভিজ্ঞতা! কোপাই নদীর তীর, বন পলাশের জঙ্গল, আগুন ঘিরে বন্য মেঘ-পুরুষের নাচ। ইস, দেখেছেন, এই বয়স হলে এই সমস্যা, বুঝলেন তো। এক একটা স্মৃতির পাতা নড়ে চড়ে ওঠে আর চোখের সামনে ভেসে ওঠে এক একটা ঘটনা। কিছু কোনো এক নাম না জানা মরা নদীর জলের মতো শান্ত নির্মল, আবার কিছু ভয়ঙ্কর, বুকের রক্ত হিম করে দেওয়া সর্বনাশা। সেই ঘটনায় আসা যাক। সালটা 2010। দেশে জনগণনার কাজ সবে শুরু হয়েছে। হেড অফিস থেকে অসম রাজ্যের দায়িত্ব পড়ল আমার উপরে। পরের দিন অফিসে বসে টিম তৈরি হলো। আমরা যাব 3 জন। আমি, সুনির্মল পাকরাশি, বিমল তালুকদার, আর সাথে যাবে রঘুয়া। আমাদের রান্নাবান্নার দায়িত্ব ওর উপরে। আমাদের মধ্যে সুনির্মল সবচেয়ে কম বয়সী, বেশ একটা সপ্রতিভ ব্যাপার ছিল ওর মধ্যে। আর বিমল হচ্ছে পাক্কা ভেতো বাঙালি, অফিসে আমারই সমকক্ষ। বয়সও তখন আমার মতোই, 51 কি 52 হবে। পরের সপ্তাহেই আমরা রওনা দিলাম। প্রায় মাস 4 কাজ, কাজেই সাথে মালপত্র ছিল বিস্তর। ট্রেন ঠিক সময় পৌঁছল গৌহাটি। হেড অফিস থেকে গাড়ির ব্যবস্থা করাই ছিল, কাজেই বিনা বাক্য ব্যয় উঠে পড়লাম। উদ্দেশ্য গৌহাটি থেকে 40 কিলোমিটার দূরে মরিগাঁও ডিস্ট্রিক্ট। বড়বাবুর নির্দেশ ছিল মরিগাঁও থেকেই কাজ শুরু করতে হবে, কাজেই আপত্তি করার জায়গা নেই। মরিগাঁওতে মোট 5টি গ্রাম: ভুরাগাঁও, লাহারিঘাট, মারিগাঁও, মায়ং এবং মিকির ভেটা। মায়ং গ্রামটি সবচাইতে বড়, তাই আমাদের প্রথম উদ্দেশ্য স্থল মায়ং। প্রতিটি গ্রামেই আমাদের থাকার জন্য একটা বাড়ির ব্যবস্থা করে রাখা আছে। মায়ং গ্রামে যখন পৌঁছালাম, তখন সূর্যের লাল আভা পশ্চিমের আকাশে ক্ষীণ হয়ে এসেছে। আমাদের গাড়ি গিয়ে থামলো একটি দোচালা মাটির বাড়ির সামনে। বোধহয় গাড়ির আওয়াজ শুনেই লণ্ঠন হাতে এক গাল হেসে বেরিয়ে এলেন মেখলা চাদর পরা এক ভদ্রলোক। আলাপে বুঝলুম এবারই ওনার। আমাদের ঘরদোর সব দেখিয়ে দিয়ে ভদ্রলোক বিদায় নিলেন। তখনও এই অঞ্চলে সব জায়গায় কারেন্ট আসেনি, কাজেই লণ্ঠনের আলোই ভরসা। 2টো ঘর বেশ বড় বড়, পূব পশ্চিমে খোলা জানলা, বেশ হাওয়া বাতাস চলে। প্রতি ঘরে 2খানা করে বিছানার ব্যবস্থা। ঠিক হলো, আমি আর বিমল থাকবো এক ঘরে, আর পাশের টিতে পাকরাশি আর রঘুয়া। হাত মুখ ধুয়ে রঘুয়াকে চায়ের অর্ডার দিয়ে আমি আর বিমল এসে বসলাম দাওয়ায়। ঠান্ডা হাওয়া দিচ্ছে,
আকাশে বড় চাঁদ, সামনেই পূর্ণিমা বোধহয়। পাশেই বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের কলকল শব্দ। পাহাড়ের কোলে ছোট্ট গ্রামে প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে। এরই মধ্যে চা এসেছে। আমরা নিঃশব্দে এই অপরূপ সৌন্দর্য উপভোগ করছি। এমন সময় এক ভয়ার্ত কণ্ঠের চিৎকারে এক মুহূর্তের জন্য আমার চিন্তা শক্তি একেবারে লোপ পেল। বিমল দেখলাম ছুট লাগিয়েছে সেই শব্দের উৎস লক্ষ্য করে। আমিও তাকে অনুসরণ করি। চিৎকারটা এসেছে কুয়োর পার থেকে। সেদিকে গিয়ে দেখি মাটিতে পড়ে আছে রঘুয়া। ভয়ে তার চোখ মুখ ফ্যাকাশে। আমাদের দেখে হাত উঁচিয়ে একটি বিশেষ দিক নির্দেশ করল সে। লণ্ঠনে আলো সেদিকে ফেলতেই চোখে পড়ল উঠানের দক্ষিণ কোণে ছোট একটি গোলাকার বৃত্ত, আর তার মাঝে রাখা একটি নরকরটি, তার উপরে সদ্য মরা একটি দাঁড় কাক, তিন কোণায় রাখা তিনটি পাতি লেবু, আর বৃত্তের ভিতরে কি বেশ একটা লাল তরল। বিমল হঠাৎ বলে উঠল, এ কিসের রক্ত? তার দৃষ্টি অনুসরণ করে দেখি সেই বৃত্ত থেকে একটা রক্তরেখা এগিয়ে চলেছে আমাদের ঘরের দিকেই। যেন কোনো রক্ত পিপাসু পিশাচি নিয়ে এগিয়ে চলেছে সেই দিকে, আর তার জিহ্বা থেকে একটু একটু করে ঝরে পড়ছে সদ্য খাওয়া কোনো মানব দেহের রক্ত। আমাদের কোলাহলে পাকরাশি বেরিয়ে এলো। সবটা দেখে শুনে হো হো করে হেসে উঠলো আর বলল, আরে এসব কোনো দুষ্টু বাচ্চার শয়তানি, আমাদের নতুন লোক পেয়ে একটু ভয় দেখাচ্ছে আর কি। করটিটা হাতে নিয়ে বলল, এটা নিশ্চয়ই একটা কাস্ট। রঘুয়া দু একবার নিজের যুক্তি দিয়ে বিরোধ করার চেষ্টা করলো বটে, তবে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বিজ্ঞান জানা যুবক সুনির্মল পাকরাশির কাছে দেহাতি বৃদ্ধ রঘুয়ার তর্ক ধোপে টিকল না। বাকি রাতটা নির্বিঘ্নেই কেটে গেল। যথারীতি পরদিন সকাল থেকে আমাদের গ্রামের সার্ভে শুরু হলো। গ্রামের সীমানা আয়তন একবার বুঝে নেওয়া দরকার। তার সাথে গ্রামের মানুষদের সঙ্গেও কথা বলে আমাদের কাজ সম্পর্কে জানানোটা প্রয়োজন। জলখাবার খেয়ে বেরোতে যাব, উঠোনে এসে একটা দৃশ্য দেখে আমার গা গুলিয়ে উঠল। উঠোনে পড়ে রয়েছে তিনটে মরা কাক, আর আরো অনেকগুলি কাক ঠুকরে ঠুকরে তাদের মাংস খাচ্ছে। মনটা কিরকম কু ডেকে উঠল। পাকরাশি বলল, পাখির মরক লেগেছে বোধহয়। আমিও নিজের মনকে বোঝালাম, সত্যি এসব হয়তো খুব সাধারণ ব্যাপার। যাই হোক, রঘুয়াকে এসব পরিষ্কার করতে বলে বেরিয়ে পড়লাম। দিনের আলোয় গ্রামের সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে। একটা মন্দিরে মেয়ে পুরুষ ভিড় করেছে, আরতি হচ্ছে, ঘন্টা বাজছে। আমরা গ্রামে সীমানা দেখে গ্রামটা একবার ঘুরে হাজির হলাম গ্রামের মোড়ল দেবপ্রসাদ বড়ুয়ার বাড়িতে। আমাদের আসার উদ্দেশ্য শুনে উনি যত্ন করে বসতে দিলেন। ও অঞ্চলে অতিথি সৎকারের চল এখন উঠে যায়, তাই মোড়লের জোড়াজুড়িতে সেবেলা ওখানেই খেয়ে যেতে। সামান্য আয়োজন, বনমুরগির ঝোল আর মোটা চালের ভাত। দুপুরের ভোজন পর্ব সেরে দাওয়ায় বসে গ্রাম সম্পর্কে নানাবিধ আলোচনা হতে থাকল। মায়ং শব্দের অর্থ কি, কিভাবে মোহাম্মদ শাহের 1,00,000 সৈন্যদলকে মায়ং তান্ত্রিকরা মন্ত্র বলে পরাস্ত করে, পঞ্চদেবতা কিভাবে মায়ংবাসীকে তন্ত্র ক্ষমতা প্রদান করে, কিভাবে তার পরের প্রজন্মকে শেখানো হয় তন্ত্র শক্তি নিয়ে কি ধরনের রোগ সারানো যায়, আরো কত কি। বয়স্ক দেবপ্রসাদের চোখগুলো কেমন উজ্জ্বল হয়ে উঠেছে। তার কথা বলার ধরনটা এত মসৃণ, যেন অবিশ্বাস্য ঘটনাগুলিও বিশ্বাস করতে মন চায়। খালি পাকরাশি দেখলাম ঠোঁট টিপে হাসছে। এবার আমি কথাটা পারলাম, কাল রাতের অভিজ্ঞতা সংক্ষেপে বর্ণনা করলাম। মুহূর্তে মানুষটার মুখের ভাব কেমন পাল্টে গেল। যে মুখে এতক্ষণ গর্ববোধ ছিল, সেখানে এখন আতঙ্কের ছাপ স্পষ্ট। দেবীপ্রসাদ বলল, ও কালো বেজের কাজ বাবু,
মন্ত্র বলে যেমন মানুষকে সারিয়ে তোলা যায়, তেমনি কারো চরম ক্ষতিও করা যায়, এমনকি মৃত্যু পর্যন্ত। এখানে বলে রাখি, এই অঞ্চলের আদিবাসীরা ওঝাকে ওদের ভাষায় বেজ বলে। মোড়ল বলেছিল ওই কালো বেজরা নিম্নমানের সাধক, এরা ডাকিনী বিদ্যা সিদ্ধ এবং দেবী ধূমাবতীর আরাধক। এই গ্রামের ইতিহাসে এমন কালো বেজের অনেক কাহিনী আছে। এনারা অনেক গুপ্তবিদ্যা জানেন, নিজেদের স্বার্থে অপরের ক্ষতিও করতে এরা পিছপা হয় না। এককালে বলা হতো এই গ্রামে এক দল ছিল কালো বেজের, তাদের নাকি মোগল সম্রাটরা পর্যন্ত ভয় পেতেন। সেকালে এই গ্রামে নরবলি প্রথাও ছিল, তবে সে নাকি অনেক আগের কথা। বিস্ময়ে প্রশ্ন করলাম, আমরা এই গ্রামে কালই এসেছি, আমাদের কে ক্ষতি চাইবে? বৃদ্ধ মোড়ল মাথা মেরে আক্ষেপেশ্বরে জানালো, এসব তন্ত্র সাধনার অধিক জ্ঞান নেই। প্রায় সন্ধে নেমে এসেছে, আমরা উঠে পড়লাম। মোড়ল আমাদের দিকে এক দৃষ্টি কিছুক্ষণ তাকিয়ে থেকে আমাদের আশ্বস্ত করে জানালেন, পঞ্চভূতা মন্দিরের প্রধান পুরোহিত ও বিশেষ বন্ধু আমাদের কথা নাকি বলবে। মোড়লের বাড়ি থেকে বেরিয়েই কিছুটা ঢালু রাস্তা, তিনজন সেই দিক দিয়েই হেঁটে চলেছে। তার মধ্যে কোনো কথা নেই, মনের ভিতর কেমন একটা অস্থিরতা অনুভব করছিলাম। বারবার মনে হচ্ছিল কোনো অজানা শক্তি বুঝি আমাদের অনুসরণ করছে। দূরে কোথা থেকে এক গানের ঢাকের আওয়াজ আসছে। মোড়ল বলেছিল, মায়ন মানে নাকি মায়া, চাঁদের আলো এসে মায়াবী লাগছে। মনে মনে ভাবলাম, সত্যি এই নামকরণ সার্থক। কিছু দূর এগিয়ে পথের এক পাশের শ্মশান আর শাল মেহগনির জঙ্গল, তার মাঝে কোনো এক জায়গায় মন্ত্র উচ্চারণের শব্দ আর হোমের কাঠ পোড়া গন্ধে বুঝলাম সেখানে কোথাও যজ্ঞ হচ্ছে। মনটা আবার কুটা শুরু করল। বিমলের মুখ দেখে বুঝলাম ওর মনের অবস্থাও আমারই মতো। আক্রাশি দেখলাম গুনগুন করে গান ধরেছে। বাড়িতে পৌঁছে দেখি সদর দরজা হাট করে খোলা, কোথাও আলোর চিহ্ন মাত্র নেই। রঘুয়া তবে নিশ্চয়ই দুপুরের নিদ্রা পর্ব সেরে এখনো ওঠেনি। কিন্তু সদর দরজাটা বন্ধ করেনি কেন? ঘরে আমাদের এত দামি জিনিসপত্র, টাকা করি। পাকরাশি রাগে চিৎকার করে ডাকলো, রঘুয়া, এই রঘুয়া! না, কোনো সারা শব্দ নেই। তবে কি অসুস্থ হলো? পূর্ণিমা রাত, তাই ঘরে গিয়ে লণ্ঠন জ্বালতে তেমন বেগ পেতে হলো না। কিন্তু কোথায় রঘুয়া? সারা বাড়ি খুঁজেও তার কোনো হদিশ পাওয়া গেল না। বাড়ির পাশেই বাড়িওয়ালার ঘর, আর যে দু চারটে বসতি ছিল সেখানে খোঁজ করে জানলাম কেউই তাকে দেখেনি। চিন্তিতভাবে বাড়ির দিকে আবার রওনা দিলাম। সদর দরজা দিয়ে ঢুকে দেখি রঘুয়া দাওয়ার উপর বসে। বললাম, এ কি, কোথায় চলে গিয়েছিলি? এক গাল হেসে বলল, বাবু, ওই যে নদীর পারে আদিবাসীদের পরব হচ্ছে, নাচ গান হচ্ছে, তাই একটু। ওর কথা শেষ হওয়ার আগেই পাকরাশি রাগে গর্জে উঠল। বিমল ওকে শান্ত করে ঘরে নিয়ে গেল। আমিও আর কথা না বাড়িয়ে রঘুয়াকে রাতের খাবারের জোগাড় করতে বলে ঘরে এলাম। ঘরটা কেমন কোমট গরম। জানলাটা খুলে দিলাম। এক টানা আসা ঢাকের শব্দটা কখন জানি থেমে গেছে। এবাড়ির পিছন দিকটায় মস্ত একটা শাল মেহগনির জঙ্গল, আর সেটা পার হলেই ব্রহ্মপুত্র নদ। লণ্ঠনটা কমিয়ে দিয়ে বিছানায় এসে বসলাম। মনের ভিতর কেমন একটা অজানা ভয় দানা বাঁধছিল। কিছুক্ষণ পরে রঘুয়া এসে ডাকলো রাতে খাওয়ার জন্য। গিয়ে দেখি পাকরাশি, বিমল আগেই চলে এসেছে। ওদের পাশে গিয়ে বসলাম। পাকরাশিকে এখন অনেকটা স্বাভাবিক লাগছে। খাবার এলো, রুটি আর পাঁঠার মাংস। না, রঘুয়া বেয়াক্কেলে হলে কি হবে, রান্নার হাত ভালো বলতে হবে। খাওয়া তখনও শেষ হয়নি।
আমার চোখের পাতা ক্রমে ভারী হয়ে আসছে। একসময় আর খোলা রাখা সম্ভব হলো না। ব্যাস, আমার আর কিছু মনে নেই। বিকৃত কণ্ঠে মন্ত্রোচ্চারণের শব্দ আমার চেতনা ফিরে এলো। বুঝলাম কেউ আমাকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। সারা শরীরে এক প্রবল যন্ত্রণা অনুভব করলাম। দেখলাম সামনে দাউ দাউ করে জ্বলছে যজ্ঞবেদী। মরা একটা কাক রাখা আছে যজ্ঞকুণ্ডের পাশে। আসনের সামনে নিথর ভাবে শোয়ানো আছে পাকরাশির নগ্ন দেহ। তার উপরে রাখা সিঁদুর মাখানো একটা খড়গ, এখনো রক্তের দাগ লিখে আছে তাতে। কুণ্ডলী থেকে দাউ দাউ করে জ্বলছে আগুন। তার সামনে রাখা এক মূর্তি, যার সঠিক কোনো অবয়ব নেই। মূর্তির সামনে এক বাটি রক্ত আর কিছু কাঁচা মাংস আর ছোট্ট পাত্রে মদিরা। পঞ্চমুণ্ডির সামনে বসা 3 সাধক, 3জনেই লাল বস্ত্র পরিহিত। আমি আমার দেহের সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠি। ওদের ওদের সাধনা ভঙ্গ হলো। ওরা আমার দিকে তাকিয়ে হা হা করে হেসে উঠল। কি কাকে দেখছি? বিমল, বিমল তালুকদার। কোন বিমল? পরনে রক্তাম্বর, সমস্ত শরীরে চিতার বর্ষ মাখা, কপালে রক্ত চন্দনের তিলক। সে আমার দিকে ঘুরে বিকৃত কণ্ঠে বলে উঠল, কিরে, চিনতে পারছিস? তার বিকৃত কণ্ঠের উল্লসিত হাসিতে কেঁপে উঠল গোটা জঙ্গল। ক্রমে বিমল এগিয়ে আসছে আমার দিকে। এমন সময় আমার গলার উপর অনুভব করলাম তার 2 হাতের 10 আঙ্গুলের নিষ্পেষণ। আমার দম বন্ধ হয়ে আসছে। ক্রমশ ক্রমশ আবার আমার চেতনা অবলুপ্ত হয়ে আসছে। হঠাৎ হঠাৎ এক অভাবনীয় দৃশ্য। চারিদিক থেকে ছুটে আসছে গোটা 50 আলোর মশাল। বাকি কাপালিকরা আসন থেকে উঠে পালাতে চেষ্টা করছে। গ্রামবাসীরা ঘিরে ফেলে ওদের। বিমলকেও ধরাশায়ী করে ধরে ফেলে ওরা। বৃদ্ধ মোড়ল আমার বাঁধন খুলে দিতে দিতে বলে, আমি জানতাম বাবু, আমি জানতাম এমন কিছু হতে চলেছে। আপনারা যে তন্ত্র চিহ্ন বাড়িতে দেখেছিলেন ও আসলে ডাকিনী জাগরণের জন্য। আর আপনার ওই বন্ধুটির কপালে তন্ত্র চিহ্ন স্পষ্ট। আজ অঘ্রাণের শেষ পূর্ণিমা, এক বিশেষ সিদ্ধি লাভের জন্য আজই শ্রেষ্ঠ দিন। তাই আপনারা চলে যেতেই গায়ের সকলকে ব্যাপারটা খুলে বলি। গ্রামবাসীরা আগে থেকেই থানায় খবর দিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসে। কিছুক্ষণের মধ্যেই পাকরাশির জ্ঞান ফিরে আসে। তাকেও সব কথা খুলে বলি। পরের দিন সকালে নদীর ধার থেকে রঘু আর আধ খাওয়া মৃতদেহ উদ্ধার হয়। তার হৃৎপিণ্ড জীব কেটে কাপালিকরা নৃশংসভাবে তাকে হত্যা করে। পুলিশের জেরার মুখে বিমল সব স্বীকার করে। তার 10 বছরের গুপ্ততন্ত্র সাধনার কথা, আমাদের খাবারে মাদক মিশিয়ে অজ্ঞান করা, সিদ্ধি অর্জনই নাকি ছিল তার একমাত্র অভিসন্ধি। তবে আমাদের অবাক হওয়ার পালা ওইখানেই শেষ নয়। এসব ঘটনার দিন 5 পর আমরা কলকাতা ফিরে আসি। মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম। দিন 15 ছুটি নিলাম। একদিন সকালে কলিং বেলের শব্দে ঘুম ভাঙল। উঠে দেখি পাকরাশি। উস্কো খুস্কো চুল, আলুথালু চেহারা। আমাকে দেখে ব্যস্ত হয়ে ঘরে ঢুকে বলল, আপনাকে একটা খবর দিতে এলাম। বলেই বুক পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ হাতে ধরিয়ে দিল। খুলে দেখলাম পোস্টমর্টেম রিপোর্ট। রঘু আর পোস্টমর্টেম রিপোর্ট। কিন্তু এই কি, মৃত্যুর সময় তো লেখা 5:17। তবে আমরা তখন কাকে দেখলাম? কার হাতের রান্না খেলাম? আমি আর পাকরাশি দুজনের মুখোমুখি বসেছিলাম বেশ কিছুক্ষণ। নীরবতা ভেঙে সেদিন বিজ্ঞানের ছাত্র সুনির্মল পাকরাশি বলে উঠেছিল, মনে আছে দাদা, গ্রামের মোড়ল বলেছিল মায়ং গ্রামের তান্ত্রিকরা পশু পাখি এমনকি অন্য মানুষের রূপ নিতেও জানে। জানি না,
জানি না, আমি 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 সত্যি সত্যি জানি না সেই রহস্যের সমাধান আজ হয়নি। এতক্ষণ শুনছিলেন শ্রী অবনীশ কুমার লাহা রচিত কাহিনী কালো পেজ। জশন মনাও বাংলা ইন্টারনেট রেডিওতে গল্প কিন্তু সত্যি অনুষ্ঠানে আপনাদের জন্য নিয়ে আসবো আরো অনেক কাহিনী। জশন মনাও বাংলা ইন্টারনেট রেডিওতে গল্প কিন্তু সত্যি অনুষ্ঠানে। ততক্ষণ শুনতে থাকুন, সঙ্গে থাকুন জশন মনাও বাংলা ইন্টারনেট রেডিও। নমস্কার।